দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, অর্থ পাচার, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতেই কিন্তু আজকে আমাদের এই অসহযোগ কর্মসূচি। আমরা বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। দেশের মানুষের এই দুঃসময়ে তিনি একটি সময় উপযোগী এবং গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যেই যুগান্তকারী কর্মসূচি দিয়েছেন, এজন্য আমরা লেবার পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ রক্ষার জন্য, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা 2014 সালের নির্বাচনে আমরা অংশ নেইনি, কারণ শেখ হাসিনার অধীনে নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হতে পারে না। আমরা 2018 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, আপনাদের মনে আছে যে শেখ হাসিনার সাথে একটি সংলাপ হয়েছিল। আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা বারবার বলছেন যে তার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে, সেদিন বিএনপির নেতৃত্বে তারা সেদিন সংলাপের মধ্য দিয়ে, তারপরেও কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাইনি। 18 সালের নির্বাচনের পরে 2024 সালের নির্বাচনটি ভেবেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সরকার দিবেন এবং দেশের মানুষের কথা চিন্তা করে, গণতন্ত্রের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সরকার একটি ভূমিকা রাখবেন। কিন্তু আমরা দেখলাম যে চোরে না শোনে ধর্মের কাহিনী। আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের কথা, সংবাদপত্রের স্বাধীনতার কথা, আইনের শাসনের কথা, দুর্নীতি লুটপাটের কথা, এগুলো বলা হচ্ছে অরণ্যের রোদন, বৃথা সাধনা। তাই আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ তার নির্বাচন কমিশনকে দলীয় একটি কমিশনে পরিণত করেছে। তার নেতৃত্বে আজকে যে নির্বাচনের আয়োজন, এই নির্বাচন কমিশনকে আমরা 14ই ডিসেম্বর আমরা নির্বাচন কমিশনে গিয়ে আমরা আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে যে তড়িঘড়ি করে আপনারা যে নির্বাচনের উদ্যোগ নিয়েছেন, এই নির্বাচনে যাওয়াটা হবে জনগণের সাথে আত্মঘাতী একটা সিদ্ধান্ত। আপনারা সংবিধানের দোহাই দিয়ে আজকে যে আইনের মোড়কে যে বেআইনি কাজের দিকে যে এগিয়ে যাচ্ছেন, এটা এদেশের জনগণের জন্য একটা সবচেয়ে একটি মরণাস্ত্র হিসাবে কাজ করবে। আপনি জানেন যে আজকে মানুষ যখন এই আওয়ামী দুঃশাসন থেকে বাঁচতে চায়, আওয়ামী দুঃশাসন থেকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে যখন মানুষ বেঁচে থাকার জন্য হাঁপ ছাড়ছে, ঠিক সেই সময়ে আমরা কিন্তু হরতাল, অবরোধ, লং মার্চ, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম যে সরকার তারা হয়তো গণতান্ত্রিক আচরণ করবে, কিন্তু তারা সেই গণতান্ত্রিক আচরণ করছে না। তারা ক্রমশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তাদের মনোনয়ন দাখিল করা হয়েছে, কিন্তু সবচেয়ে যে মজার ব্যাপার হচ্ছে যে আজকে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা হচ্ছে আওয়ামী লীগের, কেউ আওয়ামী লীগের 14 দলীয় জোটের লোক, কেউ হচ্ছে মহাজোটের লোক। আপনারা জানেন যে এখানে প্রধানতম রাজনৈতিক দল হিসাবে তারা সাজিয়েছে জাতীয় পার্টিকে। জাতীয় পার্টি আমরা দেখেছি তারা অনেক শব্দ বোমা ছেড়েছে, তারা ক্ষমতায় যাবে, জনগণ তাকে ভোট দেবে, জনগণ তাদেরকে 300 আসনে তারা প্রার্থী দেবে, কিন্তু দেখলাম শেখ হাসিনার 26 আসনে তারা নির্বাচনে চলে গেলেন। তো আজকে যাদেরকে এখানে অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু অংশ নেয়নি। বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, লেবার পার্টি সহ যেই সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আজকে আন্দোলন সংগ্রামে আছে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 15 বছর যাবৎ যারা লড়াই সংগ্রাম করছে, তাদের কেউই কিন্তু এই নির্বাচনে অংশ নেয়। আমরা দেখেছি বরঞ্চ 2014 সালে যারা নির্বাচনে অংশ নিয়েছিল, যারা 2018 সালে নির্বাচনে অংশ নিয়েছিল, আপনি জানেন যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সহ এই যে জাকের পার্টি, সরকারের অন্যতম একটি শরিক দল জাকের পার্টি, তারাও কিন্তু এই নির্বাচন থেকে সরে গিয়েছে। তাদের 218 জন সদস্যকে কিন্তু তারা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। তার মানে আওয়ামী লীগের 14 দলীয় জোটের শরিক দলরাও কিন্তু নির্বাচন বর্জন করছে।
তারা জানে এই নির্বাচন জনগণের নির্বাচন নয়, জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করছে, জনগণ এই নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে না, জনগণের এই নির্বাচনে কোনো আবেদন নেই, যার কারণে শুধুমাত্র শেখ হাসিনা তার পুলিশ প্রশাসন, র্যাব, বিজেপি, সেনাবাহিনীকে পর্যন্ত তারা এই অপকর্মে জড়াচ্ছে। আপনারা জানেন যে দেশের মানুষের আস্থা এবং ভরসার জায়গা ছিল সেনাবাহিনী। আমরা ছোট সময় দেখতাম যখন সেনাবাহিনী আমাদের বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন জাতির ক্রান্তিকালে যখন এই সেনাবাহিনী তারা এই জাতীয় কাজে নিয়োজিত হতো, নির্বাচনে সর্বোপরি আপনাদের মনে আছে যে গণতান্ত্রিক নির্বাচনে এই সেনাবাহিনীর ভূমিকার জন্য সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। কিন্তু সেই সেনাবাহিনীকে আওয়ামী লীগ 2018 সালে যেইভাবে ব্যবহার করেছে, আওয়ামী লীগ সেনাবাহিনীকে তার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে এবং তৎকালীন সেনাবাহিনীর প্রধান আজিজ, সেই আজিজকে তারা কিভাবে উলঙ্গভাবে তারা সেদিন সেনাবাহিনীকে এই নির্বাচনের কাজে ব্যবহার করেছে। আমি বলতে চাই সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলার বাহিনী যারা রয়েছেন তাদেরকে বলতে চাই, সবার আগে দেশ। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি সেনাবাহিনী থাকেন, র্যাবে থাকেন, বিডিআরে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কোথায় রেখে যাচ্ছেন? আজকে 15 বছর যাবৎ বাংলাদেশে কোনো নির্বাচন নাই। বাংলাদেশে এই 15 বছরে কোনো মানুষ ভোট দিতে পারে নাই, যার কারণে এই 15 বছর আগে যার বয়স 15 বছর ছিল, সেই 15 প্লাস 15 এই 30 বছর যাদের বয়স, তারা কিন্তু কোনোভাবে ভোট দিতে পারে নাই। তার মানে এই যে ভোটার বিহীন একটা সমাজ, কোনো জবাবদিহিতা নাই, আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, আজকে অর্থনীতি, বাংলাদেশের ব্যাংকগুলো দেউলিয়া। আপনারা দেখেছেন যে 5টি ইসলামী ব্যাংক আজকে তারা কিন্তু স্বাভাবিক কার্যক্রম থেকে তারা ছিটকে পড়ার মতো অবস্থা। আজকে বাংলাদেশ ব্যাংকের অবস্থা দুরবস্থা। সোনালী ব্যাংক, হলমার্ক কেলেঙ্কারি থেকে শুরু করে জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সমস্ত ব্যাংকগুলোকে আওয়ামী লীগ ফোকলা করে ফেলেছে। ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো আছেন সেখানেও কোনো টাকা নাই। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যেই সমস্ত এফডিআর ছিল, এফডিআর গুলোকে পর্যন্ত সরকার খেয়ে ফেলেছে। এখন দেখেছি জনগণের পকেট কাটার জন্য তারা ডিপিএস এর নামে, পেনশন স্কিমের নামে জনগণের পকেট কাটার জন্য নতুন করে একটা প্রকল্প শুরু করেছিল। জনগণ বুঝতে পেরেছে, জনগণ কিন্তু ওই প্রকল্পে কোনো সাড়া দেয়নি, মুখ থুবড়ে পড়েছে। তাই বলবো, আজকে দেশনায়ক তারেক রহমান এদেশের গণমানুষের প্রতি যে আহ্বান জানিয়েছেন, যে অসহযোগ আন্দোলনের কথা বলেছেন, আসুন এদেশের জনগণকে বলবো যে এই তারেক রহমানের আহ্বানে আপনাদেরকে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা আহ্বান জানাই। আপনারা বিদ্যুৎ বিল দিবেন না, আপনারা গ্যাস বিল দিবেন না, আপনারা পানি বিল দিবেন না। আমাদের নেতাকর্মী সহ যেই সমস্ত রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলায় যারা আছেন তাদেরকে বলবো, আজকে থেকে আমাদের অঙ্গীকার যে আমরা কেউ আর এই আদালতের বারান্দায় আমরা থাকবো না, আমরা কোনো মামলা মোকাবেলা করব না। কারণ আপনারা দেখেছেন প্রতিদিন শত শত নেতা কর্মীদেরকে কিন্তু সাজা দেওয়া হচ্ছে। এভাবে যদি চলতে থাকে, আমাদের জাতীয়তাবাদী ধর্মীয় মূল্যবোধ থেকে শুরু করে কোনো বাম হোক ডান হোক, কোনো রাজনৈতিক নেতা কর্মী কিন্তু বাঁচতে পারবে না। সবাইকে শেখ হাসিনা টোটাল বাংলাদেশটাকে অলরেডি কারাগারে পরিণত করেছে। আমরা বৃহৎ কারাগারে আছি। আজকে মির্জা ফখরুল এবং এই আমির খসরু মাহমুদ যারা আছেন তারা ছোট কারাগারের ভিতরে আছেন। আমরা এই কারাগার থেকে মুক্তির জন্য এই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রাখব, আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা ঢাকার রাজপথকে গণ অভ্যুত্থানের কেন্দ্রে পরিণত করব। আমরা এদেশের মানুষকে আগামী 7 তারিখে ভোট কেন্দ্রে যেন না যায়, এই জন্য তাদের সবাইকে আমরা উৎসাহিত করব। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ তারা ভোট কেন্দ্রে জনগণকে নেয়ার জন্য মসজিদের মাইকে পর্যন্ত তারা অ্যানাউন্স করেও ভোট কেন্দ্রে কাউকে নিতে পারে না। ঢাকা 17 আসন, লক্ষ্মীপুরের নির্বাচন, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন, সমস্ত নির্বাচনে আমরা দেখেছি যে 57 মিনিটে তারা 47টি ভোট তারা নৌকায় দিয়েছে, সিল মেরেছে। আজকে আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ। আমরা আগে দেখতাম যে জামাত, বিএনপি, এই যারা
আমরা বিরোধী রাজনৈতিক দল লেবার পার্টি আমাদের বিরুদ্ধে যারা স্লোগান দিত, যারা আমাদের উপর হামলা করত, আমাদের উপর আক্রমণ করত, আজকে সেই আওয়ামী লীগের উপরে আক্রমণ করছে। আজকে আওয়ামী লীগের দুশ্মন, আজকে নৌকার প্রতিপক্ষ নৌকার লোক। যার কারণে এই যে যুদ্ধাংশী যে অবস্থা সৃষ্টি হয়েছে, আজকে যেই রণক্ষেত্রের যেই পরিস্থিতি নির্বাচন কমিশন তৈরি করেছে, আজকে ভাইয়ে ভাইয়ে গৃহযুদ্ধের দিকে আজকে দেশকে ঠেলে দিচ্ছে নির্বাচন কমিশন। আমরা বিশ্বাস করি এই নির্বাচনে জনগণ অংশ নেবে না। আমরা বিশ্বাস করি এদেশের গণতান্ত্রিক জনগণ আগামী 7 তারিখের নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেবে। শুধুমাত্র আওয়ামী লীগের কিছু নেতা কর্মী ভোট কেন্দ্রের পাশে হয়তো তারা চেষ্টা করবে দেখানোর জন্য যে নির্বাচন হচ্ছে। আজকে সুষ্ঠু নির্বাচন, স্বতন্ত্র প্রার্থীর সাথে নৌকার প্রার্থীর নির্বাচন। আজকে শেখ হাসিনা নির্ধারণ করে দিচ্ছে গণভবন থেকে জাতীয় পার্টির কেএমপি হবে, আওয়ামী লীগের কেএমপি হবে, তৃণমূল বিএনপির কেএমপি হবে, বিএনএম এর কেএমপি হবে। শেখ হাসিনা যদি সবাইকেই নির্ধারণ করে দেয় তাহলে নির্বাচনের কি দরকার? তার মানে তারা আগামী 7 তারিখে জাস্ট একটা আনুষ্ঠানিকতা করবে ভোটের নামে। আমি বলবো, আপনি যখন 300 আসনের প্রার্থী শেখ হাসিনা আপনি নির্ধারণ করে দিচ্ছেন, তাহলে এই আনুষ্ঠানিকতা এবং বাংলাদেশের জনগণের এই দুর্ভিক্ষময় পরিস্থিতিতে 2000 কোটি টাকা যে আপনি নির্বাচনী বাজেট, এটার থেকে সরে দাঁড়ান। আপনি নির্বাচনকে বন্ধ করুন। এদেশের মানুষের সাথে আপনি হেলি খেলা শুরু করেছেন, আপনি সিনেমিনি খেলা শুরু করেছেন, এগুলো বন্ধ করেন। নির্বাচনের নামে এই নাটক এদেশের মানুষ দেখতে চায় না। আপনি যাদেরকে এমপি বানাবেন তারা তো অলরেডি এমপি আছে, আপনি নিজে তো বর্তমানে প্রধানমন্ত্রী আছেন। আমরা বলবো এই সংসদ ভেঙে দিন। সংবিধানের দোহাই দিচ্ছে আজকে নির্বাচন কমিশন, সংবিধানের দোহাই দিচ্ছে আজকে আওয়ামী লীগ। তাদেরকে সংবিধানের একটি ধারার কথা বলতে চাই। আপনারা জানেন যে এই সরকারের মেয়াদ শেষে সরকার যদি পদত্যাগ করে, তাহলে কিন্তু পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হতে পারে। এতে কিন্তু সংবিধান পরিবর্তন করার দরকার হয় না। আমরা চাই যে কোনো ফরম্যাটে, যে কোনো মূল্যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন আমরা চাই না। আমরা চাই একটা তত্ত্বাবধায়ক, নির্দলীয়, নিরপেক্ষ যে কোনো ব্যক্তির অধীনে হোক। শেখ হাসিনার বাইরে যে কোনো নাগরিকের অধীনে এটা হতে পারে। আমরা কখনো দাবি জানাই নাই যে বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচনে হতে হবে। শেখ হাসিনা কিন্তু 2006 সালে বিচারপতি KM হাসানের অধীনে তিনি নির্বাচনে যায়নি, বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর অধীনে নির্বাচনে যায়নি। সেদিন লগি বৈঠা দিয়ে প্রকাশ্যে রাজপথে মানুষকে পিটিয়ে তারপরে রণক্ষেত্রে পরিণত করেছিল। বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মীদেরকে সেদিন হত্যা করেছিল। আজকে আমরা জানি যে এই জামাত ইসলামকে আজকে যারা এই আমাদের অসহযোগ আন্দোলনের সাথে যেই জামাত ইসলামী আজকে আমাদের সাথে আছেন, আমরা আশা করব যে বিএনপি, জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, লেবার পার্টি সমস্ত আজকে আমাদের কোনো দল নয়। আমরা একদিকে আওয়ামী লীগ, আর একদিকে আওয়ামী বিরোধী শক্তি, একদিকে ফ্যাসিবাদ, আর একদিকে গণতন্ত্রকামী শক্তি, একদিকে আইনের শাসনের পক্ষের লড়াই, আর একদিকে বিনা ভোটে সরকারে যাওয়ার লড়াই। আসুন আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা রক্ষা করি। বাংলাদেশ যদি এই আগামী 7 তারিখের নির্বাচনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য চরম হুমকি হবে। আপনারা দেখেছেন যে আমাদের মহান বিজয় দিবসে আমাদের সীমান্তে, চুয়াডাঙ্গা সীমান্তে 2 জন বাংলাদেশিকে হত্যা করেছে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের পক্ষ থেকে নিন্দাটুকু পর্যন্ত জানাতে পারেনি। নিন্দা জানানোর তাদের কোনো সুযোগ নেই, কারণ তারা হচ্ছে এই ভারতের কৃতদাস। ভারতের কৃতদাস সরকারের কাছে এই সীমান্ত হত্যার বিষয়ে নিন্দা জানানো, এটা আমরা প্রত্যাশাও করতে পারি না। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে শেখ হাসিনা বলেছে যে আগামী মার্চ মাসে দুর্ভিক্ষ হবে। শেখ হাসিনা জানে যে এই 15 বছরে বাংলাদেশ থেকে কত হাজার লক্ষ কোটি টাকা তিনি পাচার করেছেন, তার পরিবার পাচার করেছেন, তার দলের নেতাকর্মীরা পাচার করেছেন, তার প্রশাসনের বিভিন্ন পুলিশ বাহিনী থেকে শুরু করে আজকে বিভিন্ন সরকারি সচিব, যুগ্ম সচিব, বিভিন্ন পদস্থ কর্মকর্তারা বাংলাদেশটাকে সেই শকুনের মতো কামড়ে থাবলে তারা খেয়েছে।
আজকে বাংলাদেশের অর্থনীতিকে তারা শেষ করেছে। শুধুমাত্র কিছু প্রকল্পের নামে যেই স্থাপনাগুলো আমরা আজকে দেখছি, এই স্থাপনাগুলোই হচ্ছে আওয়ামী লীগের মহা অর্জন। কিন্তু এই এক একটা মহা অর্জনের নামে তারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে, বাংলাদেশের মানুষকে ফোকলা করেছে। কিন্তু আমরা এই আজকে যেই উন্নয়নের কথা বলছে, এই উন্নয়ন আমরা দেখেছি যে পাকিস্তানিদের সময় আমরা উন্নয়ন দেখেছি, আইয়ুব খানের সেই উন্নয়ন আমরা জানতাম। কিন্তু তারপরেও কিন্তু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু গণতন্ত্রের জন্য কিন্তু লড়াই করেছিলেন। তিনি কিন্তু 1970 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তারপরে কিন্তু সেদিন ক্ষমতায় দেওয়া হয় নাই, কারণ জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর না হওয়ার জন্যই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল। সেদিন সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং আমরা দেখেছি পরবর্তীকালে শেখ মুজিবুর রহমান আবার ক্ষমতায় এসে বাকশালের নামে বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলোকে নিষিদ্ধ করেছে, সংবাদপত্রের কণ্ঠ চেপে ধরেছে, সমস্ত পত্রিকা টিভি চ্যানেলকে তিনি বন্ধ করে দিয়ে মাত্র 4টা পত্রিকা বাকশালের মুখপাত্র হিসাবে রেখেছিলেন। সেদিন এই মানুষের লাশ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পড়েছিল। রক্ষী বাহিনী, লাল বাহিনী, মুজিব বাহিনী এবং এই পঞ্চম বাহিনীর অত্যাচারের কারণে সেদিন সারা বাংলাদেশের এত খাবার ছিল, তারপরেও কিন্তু দুর্ভিক্ষ হয়েছিল। ঠিক একইভাবে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গিয়েছে, তখনই তারা লুটপাটের মধ্য দিয়ে তারা দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি করে। এজন্য আওয়ামী লীগ এবং দুর্ভিক্ষ একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না, বাংলাদেশে লুটপাট হবে না, বাংলাদেশের মানুষ অসহ্য যন্ত্রণায় ভুগবে না, এটা হতে পারে না। আমরা বিশ্বাস করি যে 9 বছরের স্বৈর শাসক হোসাইন মোহাম্মদ এরশাদের হাত থেকে 1990 সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে, আমরা বিশ্বাস করি এই দানব হাসিনার পতন হবে বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমরা সেই কাফেলার একটি সহযোগী হিসাবে বাংলাদেশ লেবার পার্টি বিগত আন্দোলন সংগ্রামে যেমন ভূমিকা রেখেছি, এই চলমান অসহযোগ আন্দোলনে আমরা রাজপথে থাকব। রাজপথে আমরা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষের গণতন্ত্র আমরা মুক্ত করব। আমরা